চলুন দর্শক ফিরে যায় আমাদের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর রাফি এবং কন্টেন্ট ক্রিয়েটর সুস্মির কাছে। যেমনটি বলছিলাম যে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে, জানবো অনেক অজানা তথ্য। তো শুরুতেই আমি একটু শুরুটা জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েশনের আসার জার্নিটা কেমন ছিল? আমার স্বপ্ন ছিল ইউটিউবিং করার, মেবি 2014 তখন থেকেই শুরু আমার। আর তখন থেকেই করতে করতে আস্তে আস্তে মানুষের পরিচিতি পাওয়া। আমি খুবই জানতে আগ্রহী যে কন্টেন্ট ক্রিয়েশনে তো সবাই আছে, বিভিন্ন নাম, তো রাফি ভাইউ কেন? রাফি হতে পারতো, বা রাফি ভাইউ দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? আসলে আমি হচ্ছি বরিশাল ডিভিশনের ছেলে। আচ্ছা। আমার গ্রাম হচ্ছে পিরোজপুর। তো আমাদের ওই গ্রামের ওই সাইডে যারা আর কি কাউকে পছন্দ করে, কোনো ভাই, তো তাদেরকে আর কি ভালোবেসে ভাইউ ডাকে। আচ্ছা, আদর স্নেহ থাকে ভাইউ নামের মধ্যে। তো আর কি এই জন্য আমার নামের সাথে এই নামটা অ্যাড করা। আমি একটু সুস্মি আপুর কাছে জানতে চাই যে কেমন লাগে রাফির প্রিয়া হতে? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। আচ্ছা, বাস্তবেও কি প্রিয়া হওয়ার সম্ভাবনা আছে নাকি? সেটা তো জানি না এখনো, কিন্তু আল্লাহ যা চাবে তাই হবে। আচ্ছা, এটা কিন্তু বড় একটা ট্রিক্স, আল্লাহ যা চাইবে তা। হ্যাঁ। তা প্রিয়া হতে কেমন লাগছে? মানে প্রিয়াকে কতটা এনজয় করেন? আমি তো খুব এনজয় করি, আর আমার মনে হয় যে অডিয়েন্সও খুব ভালোভাবেই নেয়। আচ্ছা, এরকম আমরা একটু শুনেছি, মানে কানা ঘষায় শোনা যায় যে রাফির সোশ্যাল মিডিয়ার প্রিয়া বাস্তব জীবনেও প্রিয়া হতে পারে। কারণ প্রিয়াই কেন বেছে নেওয়া হয়েছে নামটা? অন্য নামও তো হতে পারতো, প্রিয়া বলেই কেন? আসলে প্রিয়া আমাদের হচ্ছে যে ভিডিওটা মানুষ পছন্দ করছে সর্বপ্রথম মেবি 2020-21 দিকে। তো আমি হচ্ছে অনেক আগে থেকেই বাংলা সিনেমার প্যারোডিটা অনেক পছন্দ করি। আচ্ছা। তো আমি ওরে নিয়ে একটা ফাইজলামি করেই ভিডিও করছিলাম যে রাজা প্রিয়াকে নিয়ে শপিং করতে যাবে। তো সম্পূর্ণ মিমিক্রি করে করছিলাম ওমর সানি ভাইয়ার। তো ওইটা আর কি মানুষ অনেক পছন্দ করছে যে প্রিয়া। আমার নামও কেউ জিজ্ঞেস করে না, আমার মোস্ট অফ দ্য পিকচারে মানুষ কমেন্ট করে প্রিয়া কোথায়। তো প্রিয়া নামটা এতটা হাইলাইট হয়ে গেছিল ওই ভিডিওতে। তো আমি দেখলাম যেহেতু এত ভালোবাসতেছে, মানুষ পছন্দ করতেছে, তো ওইটার একটা সেগমেন্ট আমার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে রাখছি যে রাজা প্রিয়ার একটা ব্লগ। তো ওইটা প্রায় মানুষ চায়, তখন আমি করি। তো ওইখান থেকে আর কি ভালোবাসাটা পাওয়া। আচ্ছা, ভালোবাসাটা শুধু দর্শকের না, আমরা চাই প্রিয়ারও ভালোবাসা আপনি পান। তবে একটু জানতে চাই যে প্রিয়ার সাথে পরিচয়টা কিভাবে হয়েছে? 21-এর দিকে না, 21-এর দিকে পরিচয় হয়েছে। আমার একটা বড় ভাইয়ের ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, তো ওইখান থেকে। এখন আপনার ফ্রেন্ড? হ্যাঁ, এখন আমার ফ্রেন্ড। এখন শুধু ফ্রেন্ড না, এখন প্রিয়া। এখন তো প্রিয়া বলা যায়, সবাই প্রিয়াই বলতেছে। ওর নামের থেকে বেশি প্রিয়া নামটাই বেশি, মানে সবাই যখন রাস্তায় দেখা হয় কথা বলতে চায়, তো সবাই বলে প্রিয়া আপু কোথায়। আচ্ছা। ওরেও অনেকে এসে বলে যা প্রিয়া আপু একটা পিকচার তুলবো। তো ওই জিনিসটা আর কি, মানে মানুষের ভালোবাসাটা আসলে অনেক বেশি পাইছি, যেটা এক্সপেক্ট করি নাই। সুস্মি থেকে রাতারাতি প্রিয়া হয়ে যাওয়া এবং মানুষের মনে সাড়া ফেলে দেওয়া, এটাকে কিভাবে অনুভব করেন? 100%-এর মধ্যে 80% মানুষই আমাকে চিনে প্রিয়া নামে। খারাপ লাগে না, ভালোও লাগে। প্রিয়া নামটা তো খারাপও না, আমি খুব এনজয় করি। কন্টেন্ট ক্রিয়েট তো করছেন, কিন্তু কে কাকে কোন বিষয়টাতে সাহায্য করছেন? যেমন গল্প কে বলছে, বা পুরো টপিকটা কে তুলছে? অভিনয় তো আপনারা দুজনই করছেন, তো সেক্ষেত্রে কে কাকে কিভাবে সহযোগিতা করছেন? গল্প ওরই থাকে ম্যাক্সিমাম টাইম, মানে পুরো টাইমই ওরই থাকে। আচ্ছা। ও সাপোর্ট করে মাঝে মাঝে, দেখা যাচ্ছে হচ্ছে কোনো গল্প যেমন আমি প্ল্যান করি নাই এখনো, ও তখন একটা থিম দেয় যে এই থিমে করতে পারি। তো মোস্ট অফ দ্য থিম আমারই থাকে, বাট মানে একে অপরকে সাপোর্ট করতেছি তো অনেকভাবেই। দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে অ্যাক্টিং, একটা প্রপার অ্যাক্টিং অনেক বড় একটা সাপোর্ট, যেটা প্রিয়া আমাকে দিয়ে গেছে। তো এই সাপোর্টটা না থাকলে হয়তো প্রিয়া ক্যারেক্টারও পছন্দ করতো না, হয়তো রাজা ক্যারেক্টারও মানুষ পছন্দ করতো না, দেখতো না। তো এটাই অনেক বড় সাপোর্ট। কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রেখে আসলে কন্টেন্ট ক্রিয়েট করা হয়, বা কোন জিনিসগুলোকে মুখ্য হিসেবে ধরা হয়? আমার কন্টেন্টে আমি যেটা চেষ্টা করি যে হিউমার থাকুক, মানুষের রিয়েল লাইফের সাথে কিছু সিমিলারিটিস থাকুক, যাতে মানুষ রিলেট করতে পারে যে এটা আমার সাথেও এরকম হয়েছিল, হাসতে পারে। আমার কাজ তো মেনলি হাসানো, কারণ আমি হাসাতে পছন্দ করি। সো এটা আমি একটু মাথায় রাখি যে আমি যেটা করতেছি ওটা রিলেটেবল কিনা। সুস্মি আপুর কাছে একটু জানতে চাই যে নাচ করেন, নাচ করতে পছন্দ করেন, সেই নাচ থেকে আবার কন্টেন্ট ক্রিয়েটর, এবং সেটা বলা যায় যে হাস্যরসাত্মক কন্টেন্ট।
তো এই দুইটা কিভাবে আসলে সমন্বয়টা কিভাবে করেন? ডান্স তো আমার খুব পছন্দ। আমি আসলে অনেক আগে ডান্স শিখেছিলাম ছোটবেলায়, বাট কন্টিনিউ করা হয়নি ওই যে ফ্যামিলি প্রেসারে। কিন্তু এখন যখন মানে দেখি যে আশেপাশের মানুষগুলো খুব ভালো ডান্স করতেছে, সারাউন্ডিংস অনেক ম্যাটার করে, তো ওদেরকে দেখে ইন্সপায়ার হই আর ডান্স করি, আমার ভালো লাগে। তো ডান্স নিয়েও তো কন্টেন্ট বানানো যায়, এটা কেন আগে মাথায় আসেনি? কারণ ওই যে ভয় পাচ্ছিলাম যে মানুষ কি দেখবে নাকি দেখবে না, কি ভাববে, কি কমেন্ট করবে। কিন্তু এখন হচ্ছে কেউ কোনো কমেন্ট করলো এটা মাথায় আর এখন লাগে কি না। রাফিকে পেয়ে আর কোনো মানে ভয়টা আসেনি এরকম কিছু? হ্যাঁ, ও তো সাপোর্ট করেই আমাকে অনেক। আচ্ছা, কিন্তু নাচ নিয়ে কোনো প্ল্যান আছে কিনা যে নাচটাকেও একটা আইডেন্টিটি হিসেবে রাখা যায়? করে যাচ্ছি, দেখি কি হয় আর কি। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর রাফি ভাইকে কত নাম্বার দিবেন? আউট অফ কত? আউট অফ 10? 10 বাহ, না 11। সেম কোশ্চেন ও ফর বেশি দিবা? ও মাই গড। আপনাকেও আমি সেম জিজ্ঞেস করতে চাই যে আপুর ক্ষেত্রে কি করবেন, কত দিবেন? আমি তো মানে 10 পয়েন্টের জন্য কম হয়ে যাবে। আবার দুজনই প্ল্যান করে আসছেন, কেউ কারো বিপক্ষে কিছু বলা যাবে না, এরকম কিছু? না, না এরকম না, কিছু কোনো না। প্ল্যানিং নেই। আসলে যে বললাম না যে সাপোর্ট ওর থেকে আমি ওরকমই সাপোর্ট পাইছি যতটুকু আমি সাপোর্ট দিছি কন্টেন্টে, তা আমি কখনো ওরে রেটিংসে কম রাখবো না। আচ্ছা, এমন হয় না যে একটা কন্টেন্ট বানাচ্ছেন দুজন, মতের অমিল হচ্ছে, আপনার কথা সেই এটা তো শুনছে প্রায়ই না? হয়। আচ্ছা, তাহলে তখন কি হয় বা কার ডিসিশনটা ফাইনাল হয়? আমার কন্টেন্ট গুলো কি হয় যে আমি লাইক কালকে একটা কন্টেন্ট বানাবো, এটা আজকে রাতে প্ল্যানিং করতেছি, ও জানেও না আমি কি বানাবো, ওরে জাস্ট বলছি যে তুমি আসো, দেন হচ্ছে কন্টেন্ট শুট করতেছি, তো আমি ওরে বলতেছি তুমি এটা এটা বলো, ওরে কনসেপ্টও বলি না আমি, এরকম সিচুয়েশন হয়ে গেছে, অনেক ফাস্ট ফরওয়ার্ড একটা ব্র্যান্ডের অনেক তাড়াতাড়ি ভিডিওটা লাগবে, তাই তো ও কনফিউজ, তো কি করবে, আমি পরে আবার ওরে বুঝাইতেছি যে এই গল্পটা হচ্ছে এটা, এই এখানে হবে, এটা হবে, তাও বুঝতেছে না, তখন আমি বলি, ঝগড়া তোমার লেগে বোঝা যায়। লাগবে না, তুমি জাস্ট বলো যে হ্যাঁ এটা, আমি 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 এডিটও আমি করি, সো এডিটটা আমি করে নেবো, তুমি জাস্ট বলো, তখন আর কি একটু ক্ল্যাশ হয়ে যায় আমাদের মাঝে। ফাইনাল ডিসিশনটা কে নেয়, আপনি না? আমারই নিতে হয়, যে এডিট করতে হয় আমার। আপনাকে আমরা টিকটকে পেয়েছি, ব্লগিংও পেয়েছি, আবার আপনি কন্টেন্ট ক্রিয়েটও করছেন সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা প্রেক্ষাপটে দেখা যায় আমরা আপনাকে পাচ্ছি। তো সেক্ষেত্রে কোন পরিচয়টা দিতে ভালোবাসেন, টিকটকার নাকি ব্লগার বা অন্য? পরিচয় আমি সবই দিতে ভালোবাসবো, কজ সব প্ল্যাটফর্মের মানুষই আমাকে দেখছে, অ্যান্ড আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, তার পাশাপাশি আমার যে ইচ্ছা সেটা হচ্ছে অ্যাক্টিং করা। সো অ্যাক্টর পেশাটা আমি বেশি প্রাধান্য দেই, চেষ্টাও করছি, মাঝখানে 4-5 বছর মিডিয়াতে অনেক স্ট্রাগল করছি, দৌড়াদৌড়ি করছি। সো যদি পেশাগত দিক দিয়ে আমাকে বিবেচনা করতে বলেন, আমি বলবো যে আমি অ্যাক্টর হতে চাই, নট কন্টেন্ট ক্রিয়েশন করতেছি মানুষের ভালোবাসার জন্য, ওইটা যদি না পাইতাম তাহলে অ্যাক্টিংয়ের পিছনেই দৌড়াইতাম। কন্টেন্ট ক্রিয়েশনের কথা যখন উঠছে, একটু জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আসলে কি কি লাগবে, মানে কি কি থাকা লাগবে একজনের মাথায়, বা একজন কোন জিনিসটা চিন্তা করে আসলে কন্টেন্ট ক্রিয়েট করবে? রেগুলার লাইফে যা করি ওইটার উপর বেস করে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, মানুষ রিলেট করতে পারে, মানুষ হাসবে, তখন মানুষ মজা পাবে, আরও 10 জনকে দেখাবে, দেখো এরকম আমাদের সাথেও হয়েছিল। সো ওই জিনিসগুলো আমি বলবো যে পয়েন্ট আউট করে রাখা, যে মানুষ এটা এটা পছন্দ করছে, বা এটা আমার সাথে হয়েছিল কখনো, এটা আমি কন্টেন্ট, আমার অনেক কন্টেন্ট আছে যে আমার সাথে হয়েছে, ওইটা আমি ভিজুয়ালাইজ করছি। সো এটা আমি মানুষ যারা কন্টেন্ট করতেছে তাদেরকে আমি বলতে পারি এতটুকু। কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ভাইরাল শব্দটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে এলাম, দেখলাম আর জয় করলাম, কন্টেন্টটা মানসম্মত হলো কি বা না হলো সেটা নিয়ে এখন বেশিরভাগেরই ওরকম চিন্তা নাই, কিন্তু ভাইরাল হতে হবে এই চিন্তা থেকে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসা, তো এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? না, আসলে আমি এটা কখনোই সাপোর্ট করি না, কজ আমাকে অনেকেই বলছে তোর ভিউজ কম, কিছু কর। তা আমার ফ্যাক্ট হচ্ছে যে ভাইরাল ব্যাপারটা মানুষ লিমিটেড টাইমের জন্য এনজয় করে, রেগুলার সাস্টেইন করার জন্য ওটা মানুষের মনেও থাকে না যে ওই মানুষটা কিভাবে ভাইরাল হয়েছিল। যে ভাইরাল মানুষ কিন্তু আপনি দেখতে পারবেন যে আমাদের 2010 থেকে না 2015 থেকেই মানুষ ইউজ টু হয়েছে অনলাইনে, তো 15 থেকে আপনি যদি এখন পর্যন্ত দেখেন অনেক মানুষ ভাইরাল হয়েছে, তাদের কিন্তু আপনি নামও ভুলে গেছেন, আমারও নাম মনে নাই। তো ফ্যাক্ট হচ্ছে যে সাস্টেইন করার জন্য আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, যাতে মানুষ মনে রাখে যে এই জিনিসটা ছিল, বা যদি আপনি 10 বছর পরেও কামব্যাক করেন, আপনাকে যাতে মনে করে যে এই লোকটা তখন এই ভিডিওটা করছিল।
সো ভাইরালের থেকে আমি বলবো যে আপনার কন্টেন্টে অবশ্যই কিছু থাকতে হবে যার জন্য মানুষ আপনাকে মনে রাখবে। মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রায় কি কি প্রতিবন্ধকতা আসলে আসতে পারে বা আপনি নিজে কোনগুলো ফেস করেছেন? সব থেকে বড় প্রতিবন্ধকতা তো ওই যে গালি মানুষের, এটা তো থাকবেই, কিন্তু গায়ে লাগানো যাবে না, এটাই। আমি তো আর কোনো প্রতিবন্ধকতা দেখি না। আচ্ছা, প্রথম যখন দেখলেন যে আপনি একটা ভালো কিছু দিচ্ছেন কিন্তু তার বিনিময়ে আপনি গালি পাচ্ছেন, এটাকে আসলে কিভাবে ফেস করেছেন? তখন মানে আমি ধরেই নিছি যে ওরা করার মতোই পাবলিক, ওরা আমি হাজার ভালো কাজ করলে ওরা গালি দিবেই, বাট সবাই তো সেম না, অনেক মানুষ আছে যে যারা ভালো কমেন্ট করে, তো আমি ওদেরকে বেশি প্রায়োরিটি দেই। গল্প হলো, আড্ডা হলো, এবার একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, ছোটবেলার গল্প একটু শুনতে চাই। ছোটবেলাটা কেমন কেটেছে? দুজনে কি ডানপিটে ছিলেন? ডানপিট কি? ডানপিটে ডানপিটে মানে হচ্ছে দুরন্ত বা চঞ্চল। হ্যাঁ, আমি ছিলাম অনেকটা। আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট। না, ইন্ট্রোভার্ট মনে হয় না ও ছিল। হ্যাঁ, ও খুবই ইন্ট্রোভার্ট। তাহলে তো ভালো ম্যাচ হয়েছে, কম্বিনেশনটা কিন্তু দারুণ। আমি ছিলাম ছোটবেলায় প্রচুর দুষ্টুমি করছি। এমন কোন স্মৃতি? হ্যাঁ, স্মৃতি আমার, এটা আমি এখন আমার আম্মুকেও বলি। সেটা হচ্ছে ঈদের শপিং করতে গেছি আম্মু, আমি, আমার বড় বোন। তো আমি তো দুষ্টু ছিলাম, তারা শপিং করতেছে, আমি দৌড়াদৌড়ি করতেছিলাম শপিং মলে। তো তারা এত শপিং এর মধ্যে ব্যস্ত ছিল, তারা শপিং করে বাসায় চলে আসছে আমাকে না নিয়ে। তা আমি শপিং মলে গেটের সামনে বসেছিলাম, তারপর আধা ঘন্টা পর তারা আসছে, আইসা নিয়ে গেছে। তো এটা হচ্ছে সবচেয়ে মেমোরেবল ডে আমার জন্য, গজ আমার আম্মুই বলে গেছে যে আমার সাথে আমার ছোট ছেলে আসছে। এই যে ছোটবেলার স্মৃতিগুলো এখন এসে মনে পড়লে আসলে কেমন লাগে যে বড় হয়েছি, ম্যাচিওর হয়েছে, এটাকে আসলে কেমন লাগে? অবাক হই আসলে, যে আবার তখন এখন ভাবি, এখন তো আমার ছোট ছোট ভাইস্তা আছে, ভাইকনা আছে অনেকগুলো। তো এখন আর কি রিয়েলাইজ হয় আসলে তখন যে বকা দিত, মারতো, কি কারণে মারতো, এইসব করতাম, আমার কাছেই তো ভালো লাগতেছে না, কারণ আমার ভাইকনা ভাইস্তারা এগুলাই করে আমার সাথে। তো আমার সাথে কারমাটাই হইছে, আমি যেটা করছি আমার সাথে ওইটাই হইতেছে। কন্টেন্ট ক্রিয়েট তো করেন, কন্টেন্ট ক্রিয়েটর দুজনই, তো আর্নিংটা কেমন হয়? বা আমাদের অনেকেরই ধারণা যে কন্টেন্ট ক্রিয়েট করলে আসলে একদম গাছ লাগিয়ে ফেলেছি টাকার, তো ওইরকম আসলে আমি একটু জানতে চাই যে আর্নিংটা কেমন হয়? ওই টাকার গাছটা আমারই হলো না। আমার পেজে হচ্ছে মনিটাইজেশন থাকেই না বলা যায়, বিকজ ওই যে বললো যে 20% হেটার্স থাকে, তারা রিপোর্ট করে, ভিডিও চলে যায়, মনিটাইজেশনও চলে যায়। তা আমি হচ্ছে, আমার তো শখের একটা জায়গা, ক্রিয়েশন বলেন, অ্যাক্টিং বলেন, তো এই জন্য আর কি পেজ থেকে তো একদমই টাকা আসে না। ব্র্যান্ড যদি কোনো ব্র্যান্ড স্পন্সর করে তখন দেখা যায় হচ্ছে ভিডিওতেই অর্ধেক টাকা চলে গেছে। দুজনের সমন্বয়টা হয় কিভাবে? আর্নিং কত পার্সেন্ট শেয়ার না, আসলে ওরে যদি আমার কোনো ভিডিওতে কেউ স্পন্সরে ওরে চায়, তখন ওর একটা রেমুনারেশন আমি বলে দেই। আগে শুরুর দিকে হচ্ছে ওর পেজেই ভিডিও করা হতো। আমি খুব রিসেন্টলি আমার নিজের একটা পেজ খুলেছি, তো এটাতে মনিটাইজেশন আসছে, বাট বলবো না যে খুব টাকার গাছ লাগাই ফেলছি। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট নিয়ে, যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা তকমা লেগেছে, এটা একটা বড় আইডেন্টিটি, তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসলে ভবিষ্যতের পরিকল্পনা কি বা কোথায় দেখতে চান নিজেকে? আমি নিজেকে দেখতে চাই অনেক বড় একটা জায়গায়, যেখানে সবাই আমাকে ভালোবাসতেছে। এখন তো সবাই ভালোবাসে না, কিছু কিছু স্পেসিফিক যারা দেখে তারাই ভালোবাসে। তা আমি চাই সর্বশ্রেণীর মানুষ আমাকে ভালোবাসুক, জাস্ট এই ভালোবাসাটাই চাই। সেম প্রশ্ন আপনার জন্য আমি জানতে চাই। আমারও প্রফেশন হিসেবে নেওয়ার কোনো ইচ্ছাই নাই, আমারও ইচ্ছা বিজনেস করা, বাট ওই যে সবার ভালোবাসা দরকার। আশা পূর্ণ হোক। আপনাকে পেয়ে আসলে আমার অনেক ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। যেহেতু আমরা এখন একটা সুন্দর মুহূর্তে আছি, আমাদের দেশটাও এখন সুন্দরভাবে গোছানো হচ্ছে, তা আমি বলবো আপনারা আপনাদের মেন্টালিটি গুছান, আশেপাশের সব জায়গায় পজিটিভিটি ছড়ান, নেগেটিভ জিনিসটা ইগনোর করেন, দরকার হলে যদি ভালো না লাগে ইগনোর করেন। আমি যেটা করি, কাউকে ভালো না লাগলে দেখি না, জীবনেও দেখি না। নট ইন্টারেস্টেড, ব্লগ অপশন দিছে আপনাকে, তারপর আনসাবস্ক্রাইব, আনফলো অপশন দিছে, কেন আপনি দেখবেন? তো পজিটিভ জিনিসটা বজায় রাখুন, আমি সবাইকে বলবো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কর্তৃত্বের পায়ে কখনো বেড়ি পরানো যায় না।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।